एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट আমি তোমাদের সাথে WB ফুড এসআই 2024 ম্যাথমেটিক্স সলিউশন শুরু করেছি। ওকে, তো অলরেডি আমি কিন্তু ডে 2 17/3/2024 ফিফথ সেশন পার্ট 2 কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আজ আমি তোমাদের সাথে পার্ট 3 অর্থাৎ ফিফথ সেশনের টোটাল দুটো পার্ট আমি কমপ্লিট করে দিয়েছি। আজকে আমি 3 নম্বর পার্ট অর্থাৎ লাস্ট পার্টটা সলিউশন কমপ্লিট করব। ওকে, তো চলো শুরু করা যাক। আমরা লাস্ট যেটা করেছিলাম আই থিঙ্ক 35/67, আজকে শুরু করব 36/68। ওকে, কি বলেছে দেখো, একটি স্টিমার স্রোতের অনুকূলে 90 কিমি যেতে যে সময় যায় 90 কিমি। ধরো একটা স্রোতের অনুকূল বলতে ধরো জল বাম দিক থেকে ডান দিকে জল যাচ্ছে, ঠিক আছে। তো একটা স্টিমার অনুকূলে মানে জল যেদিকে যাচ্ছে স্টিমারও সেই দিকেই যাচ্ছে। তো স্টিমার 90 কিমি যেতে যে সময় নেয় স্রোতের প্রতিকূলে 60 কিমি যেতে একই সময় নেয়। দ্যাট মিনস এখানে সময়টা ফিক্সড। নৌকাটা স্রোতের অনুকূলে মানে জলের দিকে 90 কিমি যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে অর্থাৎ জলের বিপরীতে 60 কিমি আসতে ওই একই সময় লাগছে, ঠিক আছে। আর কি বলেছে, যদি স্রোতের গতি 5 কিমি পার ঘন্টা হয়, স্রোতের গতি মিনস জলের গতিটা কত বলেছে 5 কিমি পার আওয়ার, এটা হচ্ছে জলের গতি। আমাকে স্টিমারের গতিটা কিছু বলা নেই, স্টিমারের গতিটা বের করতে হবে। তবে স্থির জলে স্টিমারের গতি কত বা গতি কি সেটা চাইছে, ঠিক আছে। তো স্টিমারের গতি বের করার ফর্মুলা হচ্ছে ডাইরেক্ট বের করা যায়, একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তো ওইটা আমরা ধর স্টিমারের গতি আমি এক্স ধরলাম, কি বললাম স্টিমারের যে বেগ ওটা আমি এক্স ধরলাম। সেটা বের করার ডাইরেক্ট সূত্র, ধরো অনুকূলে যাচ্ছে 90 কিমি বা সামথিং একটা কিলোমিটার যাচ্ছে যে সময়ে, প্রতিকূল আর একটা কিলোমিটার পথ আসছে ওই একই সময় যদি ফিক্স থাকে, এক্ষেত্রে কি হবে অনুকূলের ডিস্টেন্স প্লাস প্রতিকূলের ডিস্টেন্স বাই অনুকূলের ডিস্টেন্স মাইনাস প্রতিকূলের ডিস্টেন্স ইন্টু স্রোতের বেগ 5 কিমি পার আওয়ার। এটাই আমাদের ইউনিটটা আসবে কিলোমিটার পার আওয়ার। যেটা আসবে সেটা হচ্ছে স্টিমারের গতিবেগ আসবে। কি আসবে স্টিমারের গতিবেগ। দেখো ক্যালকুলেশন করে দেখো এটা কত হচ্ছে 120 হচ্ছে উপরটা, সরি 120 নয় 915, 150 হচ্ছে 150 বাই নিচে 30 ইন্টু 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। এইটাই হচ্ছে আমাদের কিসের গতিবেগ, স্টিমারের গতিবেগ। বোঝা গেল, অনুকূলের ডিস্টেন্স প্লাস প্রতিকূলের ডিস্টেন্স বাই অনুকূলের ডিস্টেন্স মাইনাস প্রতিকূল ডিস্টেন্স ইন্টু হচ্ছে আমাদের জলের গতিবেগ, ঠিক আছে। চলো নেক্সট 37/70 কি বলেছে, একটি ট্রেন 264 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 20 সেকেন্ডে অতিক্রম করে। কোন একটা ট্রেন কোন একটা সেতুর উপর দিয়ে যাচ্ছে, তো 20 সেকেন্ডে টোটাল সে সেতুটাকে অতিক্রম করে। আমরা জানি যে কোন একটা ট্রেন একটা সেতুকে বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা বলতে বোঝায় কি না, ওই সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিচের দৈর্ঘ্যটা, ওই টোটাল ডিস্টেন্স, দুটো ডিস্টেন্স সেতুর দৈর্ঘ্য প্লাস নিচের দৈর্ঘ্য, এইটা টোটাল কভার করেছে সে কিন্তু 20 সেকেন্ডে। ক্লিয়ার? ওকে। এবং রেল লাইনের ধারে একটি থাম বলতে একটা তোর কোনো খুঁটি বা পিলার দেওয়া আছে, ঠিক আছে, একটা লাইট খুঁটি আছে বা কোনো গাছ এই টাইপের কিছু একটা থাকে। তো এই টাইপের কোনো একটা খুঁটি বা কোনো একটা মানুষ বা কোনো একটা গাছকে অতিক্রম করা বলতে বোঝায় কি শুধুমাত্র ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে সে একটা থামকে অতিক্রম করেছে কত সেকেন্ডে, মাত্র 8 সেকেন্ডে। তার মানে আমি একটা জিনিস দেখো, ট্রেনটা 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটাকে ট্রেনের লেন্থটাকে কি বলবো টিএল বলছি, ট্রেন লেন্থ মানে ট্রেনের নিচের দৈর্ঘ্য প্লাস সেতু বলতে ব্রিজ বিএল মানে ব্রিজের যে লেন্থ সেটাকে বিএল ধরলাম, সেতুর লেন্থটাকে, আর ট্রেনের লেন্থটাকে টিএল ধরেছি, ঠিক আছে। তাহলে 20 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যাচ্ছে, আর 8 সেকেন্ডে ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্য যাচ্ছে। 8 সেকেন্ডে শুধুমাত্র ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে। এখানে বিএল এর ভ্যালু কত দেওয়া আছে, এখানে বিএল এর ভ্যালু বলা আছে কত 264 মিটার।
তাহলে দেখো যদি আমি মাইনাস করে দিই, মাইনাস করলে কত পাচ্ছি বলতো 12 সেকেন্ড। এখানে মাইনাস করে দিলে টিএল টিএল কেটে যাবে, তার মানে শুধু পড়ে থাকবে 260 মিটার এইটা। তার মানে আমি ঘুরে বলতে পারি ট্রেনটি মাত্র 12 সেকেন্ডে সে 264 মিটার কভার করেছে। বোঝা গেল? 20 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যাচ্ছে, ওকে, আর 8 সেকেন্ডে শুধুমাত্র ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে যদি আমি মাইনাস করে দিই, অবভিয়াসলি ট্রেনটা 12 সেকেন্ডে শুধুমাত্র 264 ডিস্টেন্স কভার করেছে, যেটা কিনা সেতুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে বের করবো, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যাবে 12 24, 12 24 মাত্র 22 মিটার, মাত্র 22 মিটার। কি চেয়েছে? ট্রেনটির গতি কত কিলোমিটার পার ঘন্টায়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এর গতিবেগটা, এটা হচ্ছে 1 সেকেন্ডে, এটা একটা গতিবেগ পেয়ে গেলাম। অ্যান্সার অনেক সময় মিটার পার সেকেন্ডে যদি থাকে তখন অ্যান্সার এটা হবে, কিন্তু মিটার পার সেকেন্ডে নেই, দেওয়া আছে কি কিলোমিটার পার ঘন্টা। তাহলে কিলোমিটার পার ঘন্টা দেওয়া থাকলে কি করতে হবে? এটাকে 18/5 দিয়ে গুণ করে দিতে হবে, তবে আমি কিলোমিটার পার আওয়ার পাবো। ঠিক আছে, এটা একটু সলভ করে দেখবে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সারটা হবে আই থিঙ্ক 79.2 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে ট্রেনটির গতিবেগ, কিলোমিটার পার আওয়ারে, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে, দুটোই অ্যান্সার। ঠিক আছে, তো এখানে কিলোমিটার পার আওয়ার চেয়েছে, তাই এটাই অ্যান্সার হবে। কোনো সময় যদি এটা চাই তাহলে উপরেরটা হবে। বোঝা গেল? তাহলে এই গেল মোটামুটি ট্রেনের দৈর্ঘ্য। শুধু আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো একটা ট্রেন, কোনো প্ল্যাটফর্ম বা কোনো সেতুকে যে অতিক্রম করা বলতে বোঝায় ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করে উইদিন দ্য টাইম, ওকে, ওই সময়ের মধ্যে। আর কোনো একটা খুঁটি বা কোনো একটা মানে প্ল্যাটফর্মে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে বা কোনো ট্রেনের স্থির ট্রেনে কোনো একটা ব্যক্তি বসে আছে, তাকে ওভারটেক করা, মানে একটা সিঙ্গেল পার্সন বা সিঙ্গেল কোনো গাছ বা কোনো কিছুকে বোঝালে তখন শুধুমাত্র ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করাকে বোঝায়। ঠিক আছে, চলো নেক্সট 38/71। সোজা একটা ম্যাথ দিয়েছে, কি বলেছে? 1 লাখ 5টা জিরো দেওয়া আছে। 1 লাখের নিকটবর্তী যে সংখ্যাটি 2 3 4 5 6 7 দ্বারা বিভাজ্য সেটি হলো। একটা সংখ্যা দেওয়া আছে 1, 5টা জিরো, মানে 1 লাখ। এই যে নাম্বারটা, এই নাম্বারটা নয়, বলেছে এই নাম্বারের কাছাকাছি নিকটতম কোন সংখ্যা, কোন সংখ্যা 2 3 4 5 6 7 এটা দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? এটা দ্বারা বিভাজ্য হবে। তো আগে বলি, এই যে 2 3 4 5 6 7, আমি আগেই একবার বলেছিলাম যে কোনো কিছু সংখ্যা দেওয়া থাকলে, অনেকগুলো সংখ্যা দেওয়া থাকলে তোমাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে দ্বারা বা দিয়ে। দ্বারা বা দিয়ে এই সংখ্যাগুলো যদি ডান দিকে থাকে তাহলে হবে লসাগু, আর যদি বাঁ দিকে থাকে তখন হবে গোসাগু। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, দ্বারা শেষে আছে ডান দিকে, তার মানে লসাগু বের করতে হবে। তো এত বড় সংখ্যাগুলো লসাগু বের করার জন্য আমাদেরকে একটু শর্টকাট কাজে লাগাতে হবে। দেখো 2 এর মাল্টিপল হচ্ছে 4, 2 এর মাল্টিপল 2 2 এ 4 হচ্ছে, তাহলে 2 কে বাদ দিয়ে দেবো। 3 এর মাল্টিপল 6, যদি মাল্টিপল কোনো নাম্বার থাকে সেক্ষেত্রে শুধুমাত্র বড় সংখ্যাটাকে রাখবো, ছোট সংখ্যাগুলো বাদ দিয়ে দেবো লসাগুর ক্ষেত্রে, ওকে। তাহলে বাকি থাকবে কি? আর মাল্টিপল কোনো কিছু নেই, 4 5 6। এই 4 5 6 এর লসাগু কত হবে? 4 5 6 এর লসাগু হবে আই থিঙ্ক 420 হবে। বের করে দেখবেন লসাগু কত হবে, 420 হবে। তাহলে এবারে আমাকে বের করতে হবে বলেছে এই যে 1 লাখ যে সংখ্যাটা আছে না, এই সংখ্যা নয়, এর থেকে হয় বড় না হলে এর থেকে ছোট। নিকটতম মানে কি? এর ডান দিকে বড় সংখ্যাও হতে পারে, এর থেকে ছোট সংখ্যাও হতে পারে। তাহলে আমাকে 1 লাখের সব থেকে ছোট নিকটতম সংখ্যা বের করতে হবে, যেটা শুধুমাত্র এই 420 দ্বারা বিভাজ্য। তাহলে তোমার কাজ হবে 1 লাখকে আগে আমি ভাগ করি, কত দিয়ে? 420 দিয়ে। 1 লাখকে 420 দিয়ে ভাগ করি। তাহলে প্রথম হচ্ছে 2 এ যাবে আই থিঙ্ক 840 মাইনাস 160, আবার একটা জিরো নামবে, 4 3 12 4 4 16, 3 এ যাবে 1260। তাহলে এটা হচ্ছে 40 100 মানে 300, বাকি 340, আবার একটা জিরো নামবে, 8 4 32, 8 এ যাবে 6 হাতে 1, 8 4 32 33 40, অনলি শুধুমাত্র কি 40 ভাগশেষ থাকছে। তার মানে আমি বুঝতে পারছি, তার মানে কি বোঝা যাচ্ছে বলতো, যে এই যে 1 লাখ যে নাম্বারটা আছে না, এই নাম্বারটা এখান থেকে 40 মাইনাস করে কিছু একটা নাম্বার পাবো। কত পাবো বলতো? 0 6 9 9 9 99,960।
আমার হচ্ছে 1 লাখ সংখ্যাটা 420 দ্বারা বিভাজ্য নয়। 1 লাখ সংখ্যাটা 420 দ্বারা ভাগ করে আমি দেখতে পাচ্ছি আমার হাতে এক্সট্রা 40 থেকে যাচ্ছে ভাগশেষ। তার মানে এই 40টা যদি আমি 1 লাখ থেকে মাইনাস করে দিই, সেটা যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা 420 দ্বারা বিভাজ্য। এবং এটা দেখো 40 বেরোচ্ছে, তার মানে এটাই হবে সব থেকে কাছের নাম্বার। 1 লাখের সব থেকে কাছের নাম্বার হচ্ছে 99,960, যেটা কিনা এই 420 দ্বারা বিভাজ্য, এবং অপশন এটাই আছে। বুঝা গেল? এইটা 420 দ্বারা ভাগ করছি, তো একটু বলে দিই কেন আমি এটা ডাইরেক্ট অ্যান্সার বলছি। দেখো 40 420 ক্ষেত্রে খুবই ছোট সংখ্যা। 420 অর্ধেক কত হচ্ছে 210। যদি ভাগশেষ 210 বা তার বেশি হতো তখন কিন্তু আর মাইনাস করে কাছের সংখ্যা পেতাম না, তখন আমাকে ভাজক মাইনাস ভাগশেষ করতে হতো। এইটা মাইনাস এইটা করে 1 লাখের সাথে যোগ করতাম, তখন আমি আর এদিকে 99,960 এই সংখ্যাটা পাবো না, তখন এদিকের সংখ্যাটা পেতাম যদি ভাগশেষটা এর অর্ধেকের বেশি হতো। এটা একটু ক্যালকুলেশন করলে আশা করি একটু বোঝা যাবে। ঠিক আছে, তো এইটুকু আমি বলে দেই যে 1 লাখ সংখ্যাটা 420 দ্বারা বিভাজ্য নয়। আমার হাতের ভাগশেষ 40 থেকে যাচ্ছে, তাই 40 আমি মাইনাস করে দিয়ে দেখতে পেলাম কি কত পেলাম, 99,960 পেলাম। দ্যাট ইজ দ্য নাম্বার হুইচ ইজ মানে কি বলবো ডিভিজিবল বাই 420। ওকে, চলো নেক্সট 39/72। চলো নেক্সট কি বলেছে দেখি। একজন কৃষক তার 35 বিঘা জমিতে 4:3 অনুপাতে ধান ও পাট চাষ করেন। টোটাল কিছু পরিমাণ একটা জমি আছে, টোটাল 35 বিঘা। সেই 35 বিঘা জমিতে 4:3 অনুপাতে ধান ও পাট চাষ করেন। ধরো 4 বিঘা যদি সে ধান চাষ করে, তার মানে 3 বিঘা সে পাট চাষ করছে। বোঝা গেল? ওকে, তাহলে সে যদি প্রতি বিঘায় ধান ও পাট থেকে যথাক্রমে 2,500 ও 2,800 টাকা লাভ করে, তবে ধান ও পাট চাষে তার লাভের অনুপাত। অ্যাকচুয়ালি আমাকে অনুপাত চাইছে, তাহলে এখানে জমিটার কোনো কাজ নয়, একটু মাথা দিয়ে ভালো করে বুঝবে। যখন অ্যাকচুয়ালি লাভের অনুপাত চাইছি এবং রেশিওটা দেওয়া আছে জমিটা, সেই রেশিওতে ওরা ভাগ করছে, সেই রেশিওতে ওরা প্রত্যেক জমি থেকে আলাদা আলাদা একটা সামথিং একটা রেশিওতে টাকা পাচ্ছে, একটা 2500 একটা 2800, তাহলে পুরোটা কিন্তু অনুপাতে কাজ হয়ে আসছে। তাহলে এক্ষেত্রে আমার জমির টোটাল কত জমি আছে তার কোনো ভূমিকা নেই। জমি যদি বাড়বে অনুপাত কিন্তু সেম থাকবে, সেক্ষেত্রে জমি বাড়ুক বা জমি কমুক, জমি বেশি হলে লাভ বেশি হবে, কিন্তু আলটিমেট রেশিওটা কিন্তু আমার সেম থাকবে, রেশিও কোনোদিনও বাড়বে না। তাই এখানে আমি জমির মানে যে এটা দেওয়া আছে কোয়ান্টিটিতে দেওয়া আছে 35 বিঘা 35 বিঘা, সেটা এখানে কোনো ভূমিকা নেই। ঠিক আছে, দেখো অঙ্কটা কিভাবে করছি। ওকে, কিছু নেই, জাস্ট মাল্টিপ্লাই করে দাও। এখানে ধরে নিলাম আমি ধান চাষ করছি 4 বিঘা এবং প্রতি বিঘায় 2,500 টাকা পাচ্ছি, যেহেতু রেশিও 4:3 আছে ওটাই ধরে নিচ্ছি। তাহলে ধান চাষ করছি, প্রতি বিঘাতে আমি 2,500 পাচ্ছি। কত বিঘা না 4 বিঘা, অনুপাত এখানে প্রতি বিঘায় কত পাচ্ছি 2,800 টাকা, ইন্টু কত বিঘা 3 বিঘা। এটা সলভ করলে যে রেশিওটা আসবে সেটাই হচ্ছে আমার পার্টিকুলার প্রফিটের রেশিও। ওকে, চলো 0 0 কেটে দিলাম, 4 7 28, তার মানে অ্যাকচুয়ালি 25:21, দ্যাট ইজ দ্য রেশিও অফ প্রফিট। এটাই হচ্ছে আমার ওই কৃষকের ধান চাষ ও পাট চাষের লাভের অনুপাত। বোঝা গেল? এখানে জমির কোনো ভূমিকা নেই, আমি টোটাল জমিটা যেটাই রেশিও দেওয়া আছে, অ্যাকচুয়ালি 35 বিঘা থেকে 4:3 যদি ডিভাইড করি কি আসবে 7, 35 মানে 20 বিঘা আর 15 বিঘা আসছে। তো 20 দিয়ে মাল্টিপ্লাই করে সেই তো এখানে কাটাকাটি হয়ে আবার কেটে যাবে, তো আমি কেন জমিটাকে বড় সংখ্যাকে টানতে যাবো, তাই না? চলো নেক্সট 40/75। 40/75 একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, জাস্ট আমি আগে লিখে নেই একটু। x + 2 প্লাস এটা সিডির অঙ্ক দেওয়া আছে 1/1 প্লাস 2/1/3 প্লাস 1/5 ইকুয়াল টু 7। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x। x এর ভ্যালুটা বের করতে চাইছি, x এর ভ্যালুটা। তো এখানে অঙ্কটা আমি করে দেবো, ঠিক আছে? তো কিভাবে করছি একটু দেখো। প্রথমে হচ্ছে 1 3 প্লাস 1 5, এই নিচটাকে সলভ করে সিডি ভাগের অঙ্ক মানে অলওয়েজ নিচ থেকে করে যেতে হবে। এটা মানে হচ্ছে 8 এর 15, 1 3 প্লাস 1 5 যোগ করবে 15, উপরে হচ্ছে 5 + 3 মানে দ্যাট মিন্স 8 এর 15। তো দেখো এবারে 2/8 এর 15 আছে, তার মানে 2/8
এই জায়গাটা কত আসছে, এই জায়গাটা 8 এর 15, তাহলে 2/8 এর 15, তাহলে 2 1 যা 2, 2 4 যা 8, 15টা উপরে চলে যাবে, 15 কে 15 গুণ হয়ে যাবে, আর নিচে 4 থাকবে। তাহলে এই পুরো পার্টটা কত আসলো, এই পুরো পার্টটা আসলো 15/4, বোঝা গেল? তো এবারে দেখো কি করছি, কোথায় গেল, এখানে। তাহলে 15/4 আসছে আমার আলটিমেট, তাই তো? ওকে, তার মানে এই জায়গাটা পুরোটাকে আমি রিমুভ করে দিতে পারি, পুরোটাকে রিমুভ করে দিলাম। তোমাদের কাছে কোশ্চেন আছে অলরেডি, লিখে নিয়েছো, আমি মুছে দিলাম এখানে, এটা মুছে দিয়ে এখানে লিখলাম কত, 15/4। তাহলে এবার এই যে 15/4 সামনে একটা 1 প্লাস আছে, তাহলে এর সাথে একটা 1 প্লাস করলে কত হবে, উপরে হবে 19/4, 15 4 19 হয়ে গেল। তাহলে পুরো এবার এটা কি দাঁড়াচ্ছে, এবার এটা দাঁড়াচ্ছে 1/19/4, এই নিচটা তো হয়ে গেল আমার 19/4, এই যে এই পার্টটা, তাহলে এটা 4টা উপরে চলে গেল 4/19, 4/19, তাহলে 1 করে দিলে সলভ হয়ে গেল কত, 4/19। তার মানে এখন পুরোটা এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, পুরোটা মুছে দিয়ে এই জায়গায় কত লিখবো, এই জায়গায় লিখছি 4/19। ওকে, আর 2 তো ওদিকে মাইনাস হয়ে যাবে, 2 ওদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু কি পাচ্ছি, 7 - 2 করলে কত পাচ্ছি, 5, 5 - 4/19, তাহলে 19 × 5 কত হয়, 95, 95 - 4/19, that is 91/19, that's the answer, value of x, okay, 91/19। চলো নেক্সট 41/76, জাস্ট কিছু না, স্টেপ বাই স্টেপ করে যাবো। ওকে, 41/76, কি বলেছে, এক ব্যক্তির বেতন 25% কমলো। কোন একটা ব্যক্তি কোন একটা কোম্পানিতে বা কোথাও কোনো অফিসে কাজ করেছিল, তো ওই ব্যক্তির বেতন হচ্ছে, আগে উনি যা পেতেন এখন তার 25% কম পাচ্ছেন, 25% কমে গেছে। তাহলে বর্তমান বেতন কত শতাংশ বাড়লে পূর্বের বেতনে উনি ফিরে যাবেন? তাহলে হঠাৎ তো বেতন, তো স্যালারি কমে গেছে, তাহলে এখন বলছি, এখন সে ওই ব্যক্তি যে বেতনটা পায় তার কত পার্সেন্ট বেতন বাড়ালে সে আগের বেতনে ফিরে যাবে? অ্যান্সার অলওয়েজ মুখস্থ রাখবে, 25% কমেছে মানে অবভিয়াসলি 33 and 1/3% বাড়বে। ওকে, 33.13% বেতন বাড়বে। তো এটা কি করে করা যাবে? এটা হচ্ছে, দেখো টোটাল বেতন আমি ধরে নিলাম 100, কত পার্সেন্ট কমেছে, 25, তাহলে 100 - 25 ইন্টু 25, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। বোঝা গেল শর্টকাট? 100/100 - x, যত পার্সেন্ট স্যালারি কমবে, ধরো আমি ধরে নিলাম x% কমছে, তাহলে ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে 100/100 - x ইন্টু x%। এইটা তখন কি হবে, এত পার্সেন্ট স্যালারি বাড়বে, ওই পূর্বের প্রিভিয়াস স্যালারিতে পৌঁছাতে গেলে আমাকে এত পার্সেন্ট স্যালারি বাড়াতে হবে। তাহলে এবার এটা দেখো সলিউশন করলে কি হবে, 100/75 ইন্টু 25%। ওকে, তাহলে 25 × 3 = 75, 100/3 মানে হচ্ছে 33.13%। এটা পুরো মুখস্থ রাখবে, ঠিক আছে? 25% স্যালারি আগের থেকে কমে গেছে মানে এখন আমাকে ওই প্রিভিয়াস স্যালারিতে যেতে গেলে 33.13% স্যালারি কি করতে হবে, বাড়াতে হবে। ওকে, চলো নেক্সট 42/78, কি বলেছে, কোন সংখ্যার 1/4 অংশ ওই সংখ্যার 1/3 অংশের সাথে যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা ওই সংখ্যার 1/2 অংশ থেকে 15 অধিক। তাহলে সংখ্যাটি কত? আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে x। কি বলেছে, কোন সংখ্যার 1/4 অংশ মানে x/4 ওই সংখ্যার 1/3 অংশের সাথে যোগ করলে প্লাস x/3, যে সংখ্যাটি পাওয়া যায় তা ওই সংখ্যার 1/2 অংশ থেকে 15 বেশি, ইকুয়াল টু x/2 প্লাস 15, এটাই বলা আছে। ঠিক আছে, তো সবগুলো x কে এদিকে নিয়ে আসো। তাহলে x যদি আমি একটা কমন নিয়ে নিই, কি পড়ে থাকবে দেখো তো, 1/4 প্লাস 1/3 মাইনাস 1/2, 1/2 এদিকে চলে আসলে মাইনাস হবে, ইকুয়াল টু 15। তো এবারে দেখো লসাগু কত হবে, 4 3 2, 4 3 2 লসাগু কত, আই থিঙ্ক 12। তাহলে x ইন্টু 12, 12 মানে 3 প্লাস 4 মাইনাস 6 ইকুয়াল টু 15। ওকে, তাহলে 4 3 7 আর হচ্ছে মাইনাস 6 মানে 1 হচ্ছে, তার মানে শুধু পড়ে থাকবে x, x/12 সমান হচ্ছে 15।
তাহলে এটা আমি বলতে পারি x ইকুয়াল টু 15 ইন্টু 12, তাহলে 12 5 60, 6 12 কে 12 6 18 180, তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হলো 180। বোঝা গেল? চলো নেক্সট 43/79, 43/79। ওকে, কি বলেছে? যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা, এই অথবা যখন ভাষাটা থাকবে না তখন আগে একটু এটা জিনিসটা লিখে নেব। পুরুষকে আমি মেন ধরছি, তাহলে 3 জন পুরুষ 3m অথবা মানে ইকুয়াল 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা, কমেন্ট ডাবল করছি। দেখো 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা দিনে 480 টাকা আয় করে। 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা, এইটুকু লাইনের মধ্যে বুঝে নিতে হবে 3 জন পুরুষ যা কাজ করে বা ওদের এফিসিয়েন্সি যা, 3 জন পুরুষ সমান 4 জন মহিলা। এই অথবার মানেই হচ্ছে 3 জন পুরুষ সমান সমান যে কাজটা ওরা করতে পারে বা যতটা ওরা খেতে পারে, যাই করুক, 3 জন পুরুষ যা করবে 4 জন মহিলা সেম কাজ করবে। তার মানে আমি ডাইরেক্ট বলতে পারি 3 জন পুরুষ সমান 4 জন মহিলা, এটা আমি বলতে পারি। ঠিক আছে, ওকে। এবারে নেক্সট কি বলেছে দেখো, আয় করে, তবে 6 জন পুরুষ ও 11 জন মহিলা, 6 জন পুরুষ ও মানে প্লাস 11 জন মহিলা, টোটাল এরা মিলে 6 জন পুরুষ ও কোথায় গেল, হ্যাঁ 11 জন মহিলা একদিনে কত টাকা আয় করবে, বের করতে হবে একদিনে কত টাকা আয় করবে। তাহলে এই পুরুষ ইকুয়াল টু মহিলা আছে না, এখান থেকে আমাকে যে কোনো একটাকে কনভার্ট করতে হবে। আমি দেখো 3 জন পুরুষ, এখানে 6 জন পুরুষ আছে, তার মানে এখান থেকে বলতে পারি 6 জন পুরুষ সমান কত হবে, ডবল করে দিলাম, 3 এর ডবল 6, তার মানে 4 এর ডবল 8 জন মহিলা। তাহলে এবার দেখো পুরুষের জায়গায় আমি কি করব, পুরুষের জায়গায় মহিলাটা লিখে দিচ্ছি, তাহলে পাচ্ছি কত 8 জন, 6 জন পুরুষ সমান কি 8 জন মহিলা প্লাস 11 জন মহিলা, তার মানে কত হলো 11 8 ওটা 19 জন মহিলা। তাহলে এখন আমাকে 19 জন মহিলার আয়টা বের করতে হবে। আবার দেখো এখানে অথবা বলেছে, মানে এও একদিনে 480 টাকা আয় করে আর 4 জন মহিলাও একদিনে 180 টাকা আয় করে। তো আমি বলতে পারি 4 জন মহিলা একদিনে আয় করে 180 টাকা, একজন মহিলা কত করবে, ভাগ করবো 4 4 16, 20 4 5 20, 45 টাকা। আর 19 জন মহিলা বের করবো কত টাকা আয় করবে, তাহলে 45 ইন্টু 19 এত টাকা আয় করবে। জাস্ট এটা গুণ করলেই হবে, 2280 টাকা। হোয়াট ইজ দিস, 120, ও এটা সরি, এটা 180 না 480 আছে, সরি তাই বলি 120 টাকা। তাহলে 4 জন মহিলা 480 টাকা আয় করে, তাহলে একজন মহিলা কত করবে 120, তাহলে 19 জন মহিলা কত হবে না 120 ইন্টু 19, 2280 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? যখনই অথবা থাকবে তার মানে এটা ইকুয়াল, তখনই আমাকে বুঝে নিতে হবে হয় জিনিসটাকে আমি মহিলা বা পুরুষ যে কোনো একটাকে কনভার্ট করবো। তো এক্ষেত্রে আমি দেখলাম বেকার মহিলা পুরুষে নিয়ে গেলে কি হবে, আমার ভগ্নাংশে আসবে, তার থেকে 3 জন মহিলা ছিল এখানে 6 জন, আমি মহিলা নিয়ে গেলে সোজা হবে, তাহলে মহিলা নিয়ে গিয়ে সলভ করে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট। কি বলেছে 46/83, ঠিক আছে 46/83। কি বলেছে দেখো, এ বি সি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করে। এ বি সি মানে 3 জন মিলে করে, তাহলে এ প্লাস বি প্লাস সি একত্রে কোন একটা কাজ 15 দিনে শেষ করে। ওকে, ওই কাজটি বি এবং সি একা একা করলে যথাক্রমে 30 দিনে ও 40 দিনে শেষ করে। তার মানে বি যদি একা করে শেষ করছে কত দিনে, 30 দিনে, সি যদি একা করে শেষ করছে কত দিনে, 40 দিনে। ওকে, তাহলে কি বলেছে, তাহলে এ ওই কাজটি কত দিনে শেষ করে, শুধুমাত্র এ কত দিনে শেষ করবে।
ওকে, আমরা যেভাবে করি সেই স্টাইলে করে নিই। তাহলে লসাগু হচ্ছে, ধরে নিলাম টোটাল কাজ কত 120 ইউনিট। তাহলে 120 ইউনিট যদি তিনজন মিলে করে পার ডে কত ইউনিট করবে? 8 ইউনিট। পার ডে কত করবে? 8 ইউনিট। তাহলে বি টোটাল করছে একদিনে 30 ইউনিট, সরি টোটাল করছে 30 দিনে কাজটা কমপ্লিট করছে। কত ইউনিট? 120 ইউনিট। তাহলে একদিনে কত করবে? 30 4 120। সি টোটাল কাজটা কমপ্লিট করছে 40 দিনে। কত ইউনিট কাজ? 120। তাহলে একদিনে কত করবে? 3 ইউনিট। তাহলে বি আর সি দুজনে মিলে একদিনে কত ইউনিট করছে বলতো? 7 ইউনিট। শুধুমাত্র বি আর সি দুজন একদিনে করছে 7 ইউনিট, আর তিনজন মিলে করছে একদিনে কত ইউনিট? 8 ইউনিট। তার মানে এখান থেকে বলতে পারি আমি এ কাজটা কত ইউনিট করছে? একদিনে 1 ইউনিট কাজ। তিনজন মিলে করছে একদিনে 8 ইউনিট কাজ, আর দুজন মিলে বি আর সি মিলে করছে 7 ইউনিট। তাহলে অবভিয়াসলি মাইনাস করে দিলে আমি কি পাবো? বি সি চলে গেলে শুধুমাত্র এ পাবো। তাহলে এ একদিনে কাজটা করছে শুধুমাত্র 1 ইউনিট কাজ। তাহলে 120 ইউনিট কাজ করতে এর কত সময় লাগবে? 120 বাই এ মানে 120 দিন। বোঝা গেল? টোটাল ওয়ার্ক বাই যে কাজটা করছে তার টোটাল এফিসিয়েন্সি। এ করছে কাজটা, এর টোটাল এফিসিয়েন্সি কত? একদিনে 1 ইউনিট কাজ করে। তাহলে 120 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 120 দিন। ক্লিয়ার? চলো 47/88। খুবই সোজা। কি বলেছে দেখো, একটি স্কুলে 660 জন ছাত্রছাত্রী ছিল এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 13:9। ওকে, তাহলে টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 660। এখান থেকে বয়েজ আর গার্লসের রেশিওটা হচ্ছে 13:9। ধরো এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে গার্লস। তাহলে 13 নয় কত হচ্ছে? 22। তাহলে 22 এর ভ্যালু যদি হয়, 22 এর ভ্যালু হচ্ছে আমার কত? 22 এর ভ্যালু হচ্ছে 660। তাহলে 1 এর ভ্যালু কত হচ্ছে? 30। তাহলে 13 এর ভ্যালু কত হচ্ছে? 390। আর 9 এর ভ্যালু কত হচ্ছে? 9 3 7 270। তার মানে বয়েজ কত হচ্ছে আমার? 390 জন, আর গার্লস কত হচ্ছে? 270 জন। এটা আমি রেশিও থেকে পেয়ে গেলাম। ওই স্কুলে টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 660 জন, যার মধ্যে বয়েজ হচ্ছে 390 আর গার্লস হচ্ছে 270। এবার কি বলেছে দেখো, কিছুদিন পর 30 জন নতুন ছাত্রী ওই স্কুলে যোগ দেয়। টোটাল ছাত্রী সংখ্যা 270। কিছুদিন পর আবার 30 জন এসছে। তাহলে বর্তমান কত হয়ে গেল? 300 হয়ে গেল। 300 জন ছাত্রী হয়ে গেল। ওকে, তাহলে কিছুদিন পর আরো 30 জন নতুন ছাত্রী ওই স্কুলে যোগ দেয় এবং কিছু ছাত্র স্কুল ছেড়ে চলে যায় এবং কিছু বয়েজ এখান থেকে চলে গেছে। কত গেছে সেটা বলা নেই, ওইটাই বের করতে হবে। ওকে, চলে যায়। তার ফলে ওই স্কুলে ছাত্রছাত্রীর নতুন অনুপাত হয় 6:5। এখন রেশিওটা হয়ে গেছে কত? 6:5। তার মানে ছাত্রী কত? 5, কিন্তু আমার ছাত্রী আছে কত? 300। তার আমি বলতে পারি 5 এর ভ্যালু 300। তাহলে 5 এর ভ্যালু যদি 300 হয়, তাহলে 1 এর ভ্যালু কত? 60। তাহলে 6 এর ভ্যালু কত বেরাবে? 6 এর ভ্যালু বেরাবে 360। তার মানে এখন আমার ছাত্র হওয়া উচিত কত ছিল? 360। সরি, হওয়া উচিত নয়, হয়ে গেছে। আগে ছিল ছাত্র কত? 390। ওই যে বললাম মাঝখানে যখন 30 জন ছাত্রী নতুন আসে তখন সেই সময় কিছু ছাত্র চলে যায়। কত চলে যায়? এই যে 390 থেকে মাইনাস করে দেবো। তার মানে 30 জন ছাত্র কি হয়েছে? আমার স্কুল ছেড়ে চলে গেছে। বোঝা গেল কি করে বের করলাম? জাস্ট টোটাল ছাত্রছাত্রী স্কুলের রেশিও দেওয়া আছে, সেখান থেকে ছাত্র পেলাম, ছাত্রী পেলাম। এখন ব্যাপারটা হচ্ছে কিছুদিন পর 30 জন ছাত্রী এসছে, যাতে করে ছাত্রী আমার 300 হয়ে গেছে এবং কিছু জন ছাত্র চলে গেছে। ওটা কত গেছে বলা নাই। কিছু ছাত্র চলে গেছে, কিছু ছাত্রী এসছে, যাতে করে রেশিওটা এখন হয়ে গেছে 6:5। দ্যাট মিনস আমার ছাত্রীর ইউনিট হচ্ছে কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু ছাত্রী এখন কতজন আছে? 300 জন। তাহলে 5 এর ভ্যালু 300, 1 এর ভ্যালু 60, 6 এর ভ্যালু 360। তার মানে যেখানে ছাত্র আমার ছিল 390, সেখানে হয়ে গেল কত? 360 হয়ে গেছে। তার মানে কতজন চলে গেছে? 30 জন চলে গেছে। ক্লিয়ার? চলো নেক্সট, 48/89। বোঝা গেল? কি বলেছে দেখো, রাজু দুটি ক্যালকুলেটর প্রতিটি 1,500 টাকায় বিক্রি করে। ওকে, রাজু একজন পাবলিক
যে ক্যালকুলেটর 1 C1 আর C2 এই দুটো ক্যালকুলেটর বিক্রি করেছে, মানে এসপি কত না 1,500 টাকায় C1 ও বিক্রি করেছে ক্যালকুলেটর 1 আর C2 ও বিক্রি করেছে সে 1,500 টাকায়। ক্লিয়ার? এটা হয়ে গেল। সে একটিতে 25% লাভ করে, একটাতে লাভ করেছে 25% প্রফিট, এটা লাভ করেছে 25% প্লাস দিলাম, আর একটা মাইনাস করেছে 25% মানে লস করেছে। ওকে, ধরো আমি ধরে নিলাম ক্যালকুলেটর 1 প্রথম ক্যালকুলেটরে সে বিক্রি করে লাভ করেছে 25%। এখানে এটা স্ল্যাশটা দিব না, দিলে বোঝা যাবে ভালো করে। হ্যাঁ, ওকে, দেওয়া দেবে মাইনাস হয়ে যাবে না আবার। প্রথম ক্যালকুলেটর সে 1,500 টাকায় বিক্রি করছে, দুটো ক্যালকুলেটরই রাজু কিন্তু দুটো ক্যালকুলেটরই 1,500 টাকা করে বিক্রি করেছে প্রত্যেকটা, এটাও 1,500 এটাও 1,500। একটাই বিক্রি করে লাভ করেছে 25% আর একটা লস করেছে 25%। ক্লিয়ার? এই ছিল আমাদের অঙ্ক। তাহলে বলেছে তাহলে তার লাভ ও ক্ষতির পরিমাণ, মানে ওভারঅল বিক্রি করার পর তার কত লাভ বা ক্ষতি হয়েছে। তার মানে সে টোটাল বিক্রি করেছে কত টাকায়, দুটো ক্যালকুলেটর 3,500 টাকায় বিক্রি করছে। আমি যদি কোনো কারণে এসপিটা বের করতে পারি, টোটাল ক্রয় মূল্যটা যদি বের করতে পারি, তবেই তো আমি পেয়ে যাবো যে সে কত টাকা লাভ বা ক্ষতি করেছে। বোঝা গেল? এখানে জাস্ট অ্যামাউন্টটা চেয়েছে, কোনো পার্সেন্টেজ চাইনি। ওকে, তো 1,500 টাকা জিনিস বিক্রি করে 25% লাভ করেছে, তার মানে অ্যাকচুয়ালি তার এটা কত, ক্রয় মূল্যটা কত, কি করে পাবো না, ক্রয় মূল্যটা পাবো কি করে বলো? একটা জিনিস ক্রয় মূল্য যাই হোক না কেন, সে 1,500 টাকায় বিক্রি করে 25% লাভ করে গেছে, অলরেডি তার লাভ হয়েছে। তার মানে তোমাদেরকে বুঝতে হবে যে ক্রয় মূল্যটা 1,500 টাকা থেকে কম হবে, ক্রয় মূল্যটা 1,500 থেকে কম হবে। এখন ব্যাপার হচ্ছে কি করে বের করবো ওটা, তাই তো? এসপি ইন্টু একশো বাই 125। পঁচিশ 4 100, 25 5 125, 5 30 15 300, তার মানে 1,200 টাকা। তাহলে ক্যালকুলেটর 1 ক্রয় মূল্য পেয়ে গেলাম কত, 1,200 টাকা। দেখো, বিক্রয় মূল্য ইন্টু 100 বাই 100 প্লাস 25% লাভ হয়েছে মানে প্লাস করলাম। আর যেটা লস হয়েছে কি করে পাবো, যেটা লস হয়েছে কি করে পাবো না, এখানে হচ্ছে বিক্রয় মূল্য ইন্টু 100 বাই 75, যেহেতু লস হয়েছে তাহলে 100 মাইনাস 25 করলাম, আর এক্ষেত্রে লাভ হয়েছিল তাই 100 প্লাস 25 করেছি। ওকে, তাহলে 75 দিয়ে কেটে দাও, 75 2 150, 20 20 ইন্টু 100 মানে 2,000। তাহলে দেখো 1,500 টাকায় বিক্রি করে তার লস হয়েছে, তার মানে নিশ্চয়ই 1,500 টাকা থেকে বেশি হবে ক্রয় মূল্যটা। দেখো 1,500 থেকে বেশি ক্রয় মূল্য 2,000 পেয়ে গেছি, আর এক্ষেত্রে লাভ হয়েছিল তাই ক্রয় মূল্য তার কম ছিল। তাহলে টোটাল ক্রয় মূল্য কত হচ্ছে 2,000, আর এখানে হচ্ছে 1,200, তার মানে টোটাল ক্রয় মূল্য হচ্ছে আমার 3,200 টাকা। তাহলে জিনিসটা টোটাল দুটো ক্যালকুলেটর কিনেছিলাম আমি 3,200 টাকায় আর বিক্রি করেছি 3,000 টাকায়, তার মানে আমার অলরেডি লস হয়েছে কত, 200 টাকা লস হয়েছে। অ্যান্সার কি হবে, 200 টাকা। যেহেতু কোশ্চেনটা ওখানে বলেছে তাহলে তার লাভ স্ল্যাশ ক্ষতি, মানে লাভ ক্ষতি দুটোই আছে ওখানে, তাহলে তার মানে 200 টাকা কি হচ্ছে, আলটিমেট ক্ষতি হচ্ছে। বোঝা গেল কিভাবে করলাম? চলো নেক্সট, 49/90, 49/90। আর 2-3টা আছে এই সেশনে, দেখলাম আমি 50টা নয় 51টা অঙ্ক আছে। ঠিক আছে, প্রত্যেকটা সেশনে অ্যাকচুয়ালি হিসাব অনুযায়ী 50টা ম্যাথ থাকার কথা, কিন্তু এই 5th সেশনে টোটাল নাম্বার অফ ম্যাথ আছে 51। ওকে, চলো 49/90। দারুণ একটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, এটা এলিগেশন ধরে করবো। কি বলেছে দেখো, 1972 সালে একটি গ্রামের জনসংখ্যা 2,000 ছিল। 1972 সালে গ্রামের জনসংখ্যা ছিল কত, 2,000। ওকে, 1982 সালে পুরুষের সংখ্যা 10% বেড়েছে। মেন বেড়েছে কত, মেন বেড়েছে 10% বেড়েছে, তাই প্লাস। পুরুষের সংখ্যা 10% বেড়েছে এবং মহিলার সংখ্যা 6% কমেছে। ওমেন কমেছে কত, 6% কমে গেছে, তাহলে -6% করলাম।
1972 জনসংখ্যা ছিল 2000, ঠিক 10 বছর পর 1982 সালে পুরুষ সংখ্যা 10% বেড়ে গেছে আর মহিলা 6% কমে গেছে। ওকে, ঠিক আছে। যদিও মোট জনসংখ্যা একই, মানে আফটার অল 10 বছর পরে এখনো কিন্তু এই বাড়া কমার পরেও জনসংখ্যা যা ছিল আগে এখনো জনসংখ্যা তাই আছে সেম, মানে ওভারঅল পার্সেন্টেজ কিন্তু বাড়েনি। ওভারঅল আগেও ছিল 10 বছর আগে 2000 জন ছিল টোটাল জনসংখ্যা মেন আর ওমেন মিলিয়ে, এখনো মেন ওমেন মিলিয়ে 2000ই আছে, বাট পুরুষ 10% বেড়ে গেছে, মহিলা 6% কমে গেছে। তার মানে আমি বলতে পারি ওভারঅল পার্সেন্টেজ কিন্তু বাড়েনি, এটা হচ্ছে বোঝার আছে। তার এবারে অ্যালিগেশনের জন্য টেবিল বানালাম। মেন ওমেন, মেন বেড়েছে কত 10%, ওমেন কমেছে কত 6%, ওভারঅল কিন্তু কিছু হয়নি, আগে যা ছিল এখনো তাই, তার মানে 0। এবারে অ্যালিগেশন লাগাও, তাহলে 0 - 6 মানে 6, 10 - 0 মানে 10, তাহলে আলটিমেট আমার আসছে কত 2 3 6 2 5 10। তার মানে মেন আর ওমেনের রেশিও আমি কত পেলাম 3:5, মেন আর ওমেনের রেশিও পেলাম 3:5। তার বলেছে 1972 সালে পুরুষের সংখ্যা কত ছিল, টোটাল জনসংখ্যা কত 1972 আগে চলে যা, 72-এ পুরুষ ছিল 3 জন, মহিলা ছিল কতজন আমাদের মাত্র 5 জন, তাহলে টোটাল কতজন হচ্ছে 8 জন। তাহলে 8 জন হলে 8-এর ভ্যালু টোটাল জনসংখ্যা কত ছিল 2000, টোটাল জনসংখ্যা ছিল 2000, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হচ্ছে 8 দিয়ে ভাগ করলে হবে, 8 2 16 40, 8 5 40, 250 হবে, 8 দিয়ে ভাগ করলে কত হবে 250। কি চেয়েছে, চেয়েছে 1972 সালে পুরুষের সংখ্যা, পুরুষ মানে কত হবে 3, তাহলে 3-এর ভ্যালু কত হবে 25 3 75, 750। তাহলে 1972 সালে পুরুষের সংখ্যা কত ছিল 750 জন। বোঝা গেল, আমি মেন বেড়েছে আমার 10%, ওমেন কমেছে 6%, ওভারঅল যেহেতু আগে যা ছিল এখনো তাই আছে, তার মানে ওভারঅল পার্সেন্টেজ কিছু বাড়েনি। অ্যালিগেশন লাগিয়ে মেন আর ওমেনের রেশিও বের করলাম, তাহলে টোটাল হচ্ছে কত 8 ইউনিট, টোটাল জনসংখ্যা 2000, তাহলে 8-এর ভ্যালু এত, 1-এর ভ্যালু হতো, মেনের ভ্যালু চেয়েছে হতো, যদি ওমেন চাইতো তাহলে আমি 5-এর ভ্যালু বের করতাম 1250। ঠিক আছে, চলো নেক্সট 50/96। কি বলেছে, কোন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 215 দ্বারা বিভাজ্য। 6 অঙ্কের, অ্যাকচুয়ালি কোন 6 অঙ্কের ভাষাটা ভুল, ভাষাটা এরকম হওয়া উচিত ছিল 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 215 দ্বারা বিভাজ্য। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পরে 5টা জিরো, সেই 1 লাখ চলে এসছে। আবার এই 1 লাখ সংখ্যাটা 215 দ্বারা বিভাজ্য কিনা চেক করব। আগে একটা সেম অঙ্ক ছিল, তাহলে এই 1 লাখকে 215 দ্বারা আমি ভাগ করবো, 1 লাখকে 215 দ্বারা ভাগ করব, ভাগ করে দেখি ভাগশেষ কত আছে সেটা আগে বের করব। 215 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে আই থিঙ্ক 4-এ যাবে, 4-এ হচ্ছে কত 860, 0 4 9 140, 0 আবার নামবে। ঠিক আছে, 0 আবার নামলো, এটা কত যদি যাবে 6 দিয়ে 12, 7 দিয়ে 14, 6 দিয়ে যাবে, তাহলে 6 × 6 = 30, 9 6 দিয়ে 12, 1290, তার মানে হচ্ছে 10, আর একটা হচ্ছে 110, আবার 0 নামলো, এটা আই থিঙ্ক যাবে 5 দিয়ে যাবে, 15 5 75, 5 দিয়ে 10, তার মানে 25, ভাগশেষ থাকছে কত 25। তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমি 215 দ্বারা ভাগ করে দেখলাম কত 25 আমার ভাগশেষ থাকছে। তাহলে 25 যদি আমি এখান থেকে বাদ দিয়ে দেই তবেই সংখ্যাটা কিন্তু 215 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু সংখ্যাটা 6 অঙ্কের সংখ্যা হবে না। এটাই হচ্ছে 6 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। সেখান থেকে যদি আমি একটা 1ও বাদ দেই না, 25 তো অনেক বড় সংখ্যা, যদি আমি 1ও বাদ দেই সেটা হয়ে যাবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে, অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, 6 অঙ্ক থেকে 5 অঙ্কে চলে যাবে। তাহলে আমাকে লেফট সাইডের নাম্বার বের করে লাভ নেই, আমি 1 লাখের আগের নাম্বার বের করবো না, মাইনাস করে দিলে তো আগের নাম্বার পেয়ে যাবো, যেটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা। আমাকে তাহলে কি বড় সংখ্যাটা বের করতে হবে, আর বড় সংখ্যাটা বের করার নিয়ম কি, বড় সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে 1 লাখ প্লাস ভাজক মাইনাস ভাগশেষ। এখান থেকে এটা মাইনাস করব, যেটা পাবো সেটা ওই নাম্বারের সাথে যোগ করে দেব, তাহলে আমি 6 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো, যেটা 215 দ্বারা বিভাজ্য। মনে রাখবে সংখ্যাটা প্লাস ভাজক মাইনাস ভাগশেষ, তো এটা মাইনাস করলে কত হবে রে
09 190, তাহলে আলটিমেট সংখ্যাটা আমার থাকছে কত 100190। এটাই হচ্ছে 6 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 215 দ্বারা বিভাজ্য 100190। বোঝা গেল? যদি আমাকে বলতো যে 1 লাখের নিকটতম বা কাছাকাছি কোন সংখ্যা, তখন আমি মাইনাস করে দিলে পেয়ে যেতাম। কিন্তু এখানে বলেছে যেহেতু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে মাইনাস করে কিন্তু 5 অঙ্কের সংখ্যায় চলে যাব, তাই আমাকে প্লাস করতে হচ্ছে। আর প্লাস করার জন্য এই টার্মটা করতে হয়, ভাজক মাইনাস ভাগশেষ করে যেটা পাবো সেটা সংখ্যার সাথে প্লাস করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট এবং লাস্ট অফ 5th সেশন, 5 নম্বর সেশনের এটাই হচ্ছে লাস্ট ম্যাথ। ঠিক আছে, যেটা এখন করব, যেটা এই সেশনটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো 51/100 কি বলেছে দেখো, 3 জন লোক এবং 4 জন বালক একটি কাজ 14 দিনে কমপ্লিট করে। 3 জন লোক এবং মানে যোগ 4 জন বালক, টোটাল যে কাজটা করে একদিনে, তাহলে টোটাল 14 দিনে কত করবে, যে কাজটা করবে সেটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। কোন একটা কাজ 3 জন লোক আর 4 জন বালক মিলে 14 দিনে কমপ্লিট করছে, তাহলে আমি ধরে নেই একজন লোক একদিনে করে m ইউনিট কাজ, ক্যাপিটাল M ধরে নিয়েছি, তাহলে 3 জন লোক কত করবে 3m, আর একজন বালক একদিনে করে b ইউনিট কাজ, ক্যাপিটাল B, তাহলে 4 জন বালক কত করবে 4b। তাহলে এরা 3 জন লোক আর 4 জন বালক একদিনে কত করছে না, এটা যোগ হবে, তাহলে 14 দিনে কত করছে ইনটু 14 করে দিলাম, তাহলে এটাই হয়ে যাবে টোটাল ওয়ার্ক। আবার সেই কাজটা, আবার ওই কাজটা 4 জন লোক ও 6 জন বালক 10 দিনে কমপ্লিট করে, মানে টোটাল ওয়ার্কটা সেম, এটা সেম হবে। কি বলেছে, 4 জন লোক ও 10 জন বালক কত দিনে কমপ্লিট করেছে, 10 দিনে কমপ্লিট করে দিচ্ছে। তার মানে এটাও যা কাজ এটাও তাই কাজ, তাই টোটাল ওয়ার্কটা আমি সেম করলাম। এটাকে সেম ইকুয়াল করে আমাকে মেন আর বালকের মধ্যে, লোক আর বালকের মধ্যে আমাকে রেশিওটা বের করতে হবে। তো কাটাকাটি করলে দেখো 2 7 14, 2 5 10 পেলাম, জাস্ট সিম্পল গুণ করে দাও, 7 3 21 m, আর এখান থেকে m টা নিয়ে আসো, 5 4 20 m হবে, তাহলে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে 20 m, হলো বিটাকে এদিকে রাখো 50b, আর এটা হচ্ছে 7 4 28, এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে b, তাহলে এটা তো মাইনাস করলে হবে শুধুমাত্র m পড়ে থাকবে, আর এটা মাইনাস করলে হবে 2 30 22 m, তাহলে m এর ভ্যালুটা আমি কি পেলাম, সরি 22 নয়, কোথাও একটা জন্য ভুল হচ্ছে, এটা কত 6 জন বালক ছিল, সরি এটা ছিল 6 জন বালক, 6 জন, তাহলে এটা হবে 6 5 30 হবে, তাহলে 30 মাইনাস 1 করলে এটা 2 পাবো, তাহলে মেন ইকুয়াল টু 2b, মানে একজন মানুষ সমান 2 জন বালক। বোঝা গেল? তাহলে এই m এর ভ্যালুটা যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, m এর ভ্যালুটা, তাহলে আমি বলতে পারি m/b সমান কত 2:1। আমি বললাম যে একজন মানুষের ভ্যালু যদি m এর ভ্যালু 2 হয়, তাহলে বালকের ভ্যালু কত হবে 1 হবে। জাস্ট রেশিওটা কম্পেয়ার করে ফ্র্যাকশনাল নিয়ে ভ্যালুটাকে বের করেছি 2:1। তাহলে আমি ধরে নিলাম m সমান 2 আর b সমান 1, তাহলে যে কোনো একটা জায়গায় বসে টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো আমি। তাহলে টোটাল ওয়ার্কটা আমি কি পাচ্ছি tw, তাহলে m এর ভ্যালু 2 2 মানে 3 × 2 প্লাস 4 × 1 × 14, তাহলে 6 6 4 10 10 × 14 মানে 140, তাহলে টোটাল ওয়ার্ক আমি কত পেলাম 140 ইউনিট, টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম 140 ইউনিট। ওকে, তাহলে একজন বালক যতদিনে কাজটা শেষ করবে, একজন বালকের এফিসিয়েন্সি কত 1 ইউনিট, আর মেনের এফিসিয়েন্সি 2 ইউনিট আমি ধরেই এখান থেকে পেয়ে একটা ধরে নিয়েছি। তাহলে একজন বালকের এফিসিয়েন্সি যদি 1 ইউনিট হয়, সে এই টোটাল ওয়ার্কটা 140 ইউনিট করতে তার কত সময় লাগবে, বালকের 140 দিন সময় লাগবে। ক্লিয়ার? তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমাকে এই রেশিও এরকম একটা ইকুয়েশন ফরমেশন করব, রেডি করে এখান থেকে মেন আর যাই দেওয়া থাকুক, বালক থাকুক কি মেন লোক থাকুক, যাই থাকুক, তাদের একটা এফিসিয়েন্সি রেশিও বের করব, দিয়ে ওটা এখানে বসে টোটাল ওয়ার্ক বের করব, তারপরে যা কোশ্চেন অ্যান্সার চাইবে দেখবে ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আমাদের 5th সেশনের সলিউশন। ওকে, তো আর একটা সেশন বাকি থাকলো 6 নাম্বার সেশন, দিলে আমাদের WB ফুড এসআই 2024 এর ম্যাথমেটিক্স সলিউশন যে সিরিজটা প্লেলিস্টটা ওটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপর আমরা আবার নতুন কিছু ভাববো বা নতুন কোনো একটা সলিউশন নিয়ে আমি আবার তোমাদের সাথে ওই ম্যাথমেটিক্স নিয়ে হাজির হবো। ঠিক আছে, তো মোটামুটি অঙ্কগুলো কেমন হয়েছে একটু জানিও,
কমেন্ট করে জানিও, ঠিক আছে? কোথাও কোনো বুঝতে প্রবলেম হলে বা কোনো কিছুর প্রবলেম হলে সেটাও বলো, আমি বলে দেবো, ঠিক আছে? সবসময় তোমাদের পাশে আছি, শুধুমাত্র অঙ্কগুলোকে যেভাবে বলছি সলিউশন করছি একটু বোঝার চেষ্টা করো, সেগুলোকে রিপিট একইভাবে মানে রিপিট করতে থাকো। যেখানে প্রবলেম হবে অবভিয়াসলি আমাকে কমেন্ট বা ওখানে তো আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা যাই বলো না কেন লিঙ্ক দেওয়াই আছে, ক্লিক করে সেখানে তুমি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে, ঠিক আছে? তো এটা কোনো প্রবলেম হলে সেগুলো আমাকে বলো, আমি সেগুলো সলভ করে দেবো। ওকে, তো চলো আবার দেখা হচ্ছে নতুন সেশনের সাথে, ঠিক আছে? বাই।